স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে দলীয়করণ এখনো রয়েছে, কেবল তার রূপ পাল্টে গেছে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শুক্রবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু ভোট সম্ভব নয়, এতে লেভেল প্লেয়িং ফিল্ডও থাকে না। নির্বাচন কমিশন চাইলে ভোট সুষ্ঠু করতে পারে। 5 আগস্টের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র গণমানুষের জন্য কাজ করবে এই প্রত্যাশা ছিল, কিন্তু তার বাস্তবায়নে প্রমাণ মেলেনি, মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সাংবাদিকদের জন্য নির্বাচন বিষয়ক এক ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কাজে সহায়ক ভূমিকা যারা পালন করে, তিনি বলেন, রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা, এই তিন শক্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিন শক্তির টানাপোড়েনের মধ্য দিয়েই নির্বাচনের পুরো কাজ চলে। বলেন, ভিন্ন রূপে এখনো রয়ে গেছে দলীয়করণ। জনপ্রতিনিধিদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব থাকে এবং সেই জনপ্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি নিশ্চিত করা যায়, তাহলে সেটার মূল লক্ষ্যটা অর্জন সম্ভব হয়। এবং গণমাধ্যম আবার টিআইবির একটা অন্যতম বলবো যে সহায়ক ভূমিকা পালন করে থাকে বলে আমরা মনে করি। আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ এক সূত্রে গাঁথা। যাই হোক, নির্বাচন কমিশন সভা কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই আছে, আইনগতভাবে সাংবিধানিকভাবে তার উপর অর্পিত দায়িত্ব। ডক্টর ইফতেখারুজ্জামান আরো বলেন, 54 বছর ধরেই ছিল নানামুখী সমস্যা, সব দুর্বলতার কথা বিবেচনায় রেখেই নির্বাচনের কাজ করতে হবে। সত্যিকার অর্থে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে, যথাযথভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য অংশীদারগুলো তাদের ভূমিকা কতটুকু পালন করার চেষ্টা করছে, সেটাকে যেরকম তুলে ধরার চেষ্টা করা, আমরা দেখি কোথায় বিচ্যুতি ঘটছে সেটাও তুলে ধরার চেষ্টা করা কিন্তু আমাদের দায়িত্ব, সংবাদ কর্মীদের এবং টিআইবির মতো প্রতিষ্ঠানের দায়িত্ব। রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন, এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন চাইলেই সুষ্ঠু নির্বাচন করতে পারে, তবে কোথায় বিচ্যুতি হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দাবিতে 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াত ইসলামী। 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন দলটির। কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার রাজধানীতে মিছিল সমাবেশ করেছে জামায়াত। দলটির দাবি, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করতে গণভোট করতে হবে। ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবিও তুলেছে তারা। একই কর্মসূচির অংশ হিসেবে আগামী 26 সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জামায়াত। একই দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে আছে সমমনা আরও 6টি দল। চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ চলছে, সেখান থেকে এই মুহূর্তে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিক্ষোভ সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ আগে যে জুমার নামাজের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জমিতুল ফালাহ মসজিদ ময়দানে এখানে ইসলামী আন্দোলনের এখানে নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন। তাদের যে বিক্ষোভ মিছিল, দাবি নিয়ে কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা শুরু করেছেন। তাদের 5 দফার মধ্যে প্রথম দফা হলো পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা চান। তারা বলছেন পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন না হলে কিন্তু তাদের যে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে যোগ দিয়েছেন। আমরা এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা যেমন জানিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। 5 দফার মধ্যে প্রথম দফাটা আপনাদের কি? বক্তব্য শেষ করি। আপনাদের কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে? 5 দফা দাবি নিয়ে আমাদের 5 দফা। আমাদের কেন্দ্রীয় কর্তৃক পিসেফ চরমনাই ইসলামের আমি 5 দফা ঘোষণা করছে। ওই 5 দফা
বাস্তবায়নের জন্য আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। আজকে সারা বাংলাদেশ কি দফা আছে? 5 দফার মধ্যে প্রথম দফা প্রথম দফা পিয়ার পদ্ধতি নির্বাচন, স্বৈরাচারের খুনিদের বিচার এবং আপনার জুলাই সনদকে বাস্তবে রূপ দেওয়া, জুলাই সনদকে আইনি কাঠামো রূপ দেওয়া। এদেশের প্রত্যেকটি মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার অধিকার সংসদে বাস্তবায়ন করতে চান, তাহলে সবাই বলে আমরা চাই আমাদের প্রতিনিধি এখানে থাকুক। কিন্তু ফ্যাসিবাদের পাঠাত্তরা আজকে বিএনপির গাড়ি বসেছে, তাদেরকে দিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের সাথে। এখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন। একটু পর কিন্তু বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে। একই দাবিতে কিন্তু আমরা জেনেছি চট্টগ্রামের 4:30টার দিকে আন্দরকালে জামে মসজিদ থেকে আরেকটি বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলাম বাংলাদেশ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। পিআর নিয়ে আন্দোলন করে কোনো দল নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চাইলে তা হবে ফ্যাসিবাদী আচরণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সকালে সেগুনবাগিচায় বিএমএ ভবনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জনগণের উপর দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না, জনগণই তা প্রতিহত করবে। আন্দোলন কর্মসূচি দিয়ে নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে, এমন শঙ্কার কথাও জানান ডাক্তার জাহিদ হোসেন। মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো অতীত বোঝা যায়। এটি কি ঠিক? দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, দেশেও ষড়যন্ত্র চলছে। জনগণের শক্তি ও নির্বাচনের মাধ্যমে এসব মোকাবিলা করা সম্ভব। গণতান্ত্রিক ধারার বাইরে গিয়ে কোনো সমস্যার সমাধান আসবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্ত ভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন বুয়েট শিক্ষার্থী সনি হত্যার আসামি মুশফিক উদ্দিন টগর। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে র্যাব। বাহিনীটি বলছে, কোথায় কোথায় টগর অস্ত্র বিক্রি করতেন তা খতিয়ে দেখা হচ্ছে। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপ। ক্লাস শেষ হলে ফেরার সময় সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। হত্যা মামলায় 2002 সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন, পিতা মোহাম্মদ শফিউদ্দিন, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরাকে র্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। টগরের কাছ থেকে একটি রিভলভার ও 156টি গুলি উদ্ধার করা হয়। র্যাব বলছে, সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করতেন তিনি। কাদের কাছ থেকে এসব অস্ত্র জোগাড় করতেন এবং কোথায় বিক্রি করতেন তার তদন্ত চলছে। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। মুখোশ পরে অস্ত্র বিক্রি করতেন টগর।
প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজধানীতে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেখানে কথা বলছেন নেতারা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব। আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজনা এটা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোনো অবস্থাতেই জাতীয়ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না। আসুন, আমাদের দাবি আজকে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে। আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না। এই সমস্ত ধ্বজাদারি ধোঁকাবাজি আইন আমরা পছন্দ করি না। যেখানে ধর্মীয় কিতাব থাকবে, বই থাকবে, 100 মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে। আর বাংলাদেশের জনগণের উপরে এই 92% মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না। এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে, যেখানে ডারউইনের থিওরি, এই ডারউইনের থিওরি ঈমান ঘাতক যে থিওরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী কোনো থিওরি থাকতে পারবে না। আসুন, এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজাবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই সহ্য করবে না। কাজে সচেতন হন। এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকেই চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল, এখনো সজাগ আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে। রাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন জানায় একাডেমিক ও জুবিলি ভবন মিলে 9টি আলাদা ভবনে 17টি সেন্টারে মোট 990টি বুথে ভোট নেওয়া হবে। এদিকে রাকসুর নির্বাচনের স্বার্থে পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। প্রশাসনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে প্রার্থী সহ সকল শিক্ষার্থীরা। এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে মোট 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 429 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া হল সংসদগুলোতে জমা দিয়েছেন মোট 502 জন প্রার্থী। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। দর্শক, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? প্রাতিষ্ঠানিক সুবিধার নামে যে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহাল করার প্রতিবাদে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বলছেন যে রাকসু নির্বাচনকে জিম্মি করে আবার পুনরায় পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে, যেটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করেছে এবং শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে এবং আজকে নামাজের পরে কিন্তু তারা পুনরায় বিক্ষোভ
সমাবেশ শুরু করেছে এবং তারা বলছে যে এই কোটা প্রথা বাতিল করতে হবে, এটি মীমাংসিত ইস্যু। আমরা একজন প্রার্থী এবং একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি। কি দাবি জানাচ্ছেন আপনারা? দেখুন, আমরা দাবি জানাচ্ছি যে একটি মীমাংসিত ইস্যু, যেটি ভাইস চ্যান্সেলর সাহেব নিজে বলেছিলেন যে পোষ্য কোটা কখনো যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে উনি পদত্যাগ করবেন। এইরকম একটি স্ববিরোধী বিষয় নিয়ে উনি বারবার সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রচারণা করছেন। আর পোষ্য কোটার ব্যাপারে বলতে চাই যে যেই কোটাকে কেন্দ্র করে আবু সাঈদ, শহীদ ওয়াসিম এবং মীর মুগ্ধ যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের সাথে বেইমানি করে আবারও পুরনো সেই মীমাংসিত কোটাকে আবারও প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে নাম করে ফিরিয়ে নিয়ে আসার যে অপচেষ্টা চলছে, এটি আমি মনে করি যে শহীদের রক্তের সঙ্গে বেইমানি। এবং আমরা চাই কোটা যে কোনো কিছু স্পেশাল যারা বঞ্চিত, সমাজের বঞ্চিত তাদের জন্য। একটি দারিদ্র্যপীড়িত অঞ্চলে, একটি দারিদ্র্যপীড়িত দেশে যেখানে অনেক মানুষ দারিদ্র্য সীমা নিচে বাস করে, সেখানে যেই সমস্ত শিক্ষক কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আমার মনে হয় তাদের ছেলেমেয়েরা কখনোই পিছিয়ে পড়ে না, তাদের জন্য কখনোই কোটা প্রয়োজন। আমি আরেকজনের সাথে একটু কথা বলি, আরেকজন প্রার্থীর সাথে। রাষ্ট্র নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র বলা হচ্ছে পোষ্য কোটা নিয়ে, এটি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনারা জানেন যে পোষ্য কোটা নিয়ে আমাদের অনশন করতে হয়েছে, তারা বাধ্য হয়ে ভর্তি বিজ্ঞপ্তি বাতিল করেছে। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা দফায় দফায় দাবি জানিয়েছি, দফায় দফায় মাঠে কর্মসূচি দিয়েছি। তারপর তারা বাধ্য হয়ে পোষ্য কোটা এখান থেকে, এরকম একটা অযৌক্তিক কোটা কিন্তু থাকতে পারে না। এখন আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে তারা এই ছাত্র এবং শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই দায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই রাষ্ট্র একটা টার্নিং পয়েন্টে এসে তারা কেন এটা জীবিত করতে হবে? যে জিনিসটা রক্তের উপর দিয়ে মীমাংসিত হয়ে গেছে, এই জিনিসটা সামনে আসার কোনো মানেই হয় না। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পোষ্য কোটাকে সামনে আনার কোনো দূরভিসন্ধি আছে। এটা নিয়ে রাষ্ট্রবাঞ্চলের কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেবে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে রাষ্ট্র নির্বাচনকে জিম্মি করে তারা পোষ্য কোটা পুনর্বহাল করেছে। দ্রুত শিক্ষার্থীরা এই পোষ্য কোটা বাতিল দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। 47তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়, চলে দুপুর 12টা পর্যন্ত। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এবার 47তম BCS অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মোট 3,74,747 চাকরি প্রার্থী। এই BCS নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 47তম BCS মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা 3,487, নন ক্যাডার পদে 201। এই BCS থেকে ক্যাডার ও নন ক্যাডার সহ মোট 3,688 জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের BCS-এ। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে মাছের ঘের। এতে ভোগান্তিতে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। আর এরই মধ্যে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। জুবাইদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে মাথা গোজার ঠাঁই হারিয়ে এভাবেই বিলাপ করছেন স্বামীহারা রহিমা বেগম। ঝিনাইগাতি উপজেলার পূর্ব খৈলকুড়া গ্রামের বাসিন্দা রহিমার বাড়িতে প্রতি বছর ঢলের পানি উঠলেও এবার একেবারে সবকিছুই ভাসিয়ে নিয়ে গেছে। বাড়ির কোনো চিহ্নই নেই সেখানে। বিগত বছরও আমরা ক্ষয়ক্ষতির মুখে পড়ছিলাম, এবার আমার ভাই কিছুই নাই, থাকার মতো ঘরও নাই আমার। গেল কয়েকদিনের বর্ষণে ঝিনাইগাতি উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদীতে পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার ভোরে ওই 2 নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার প্লাবিত হয়। এই সময় উপজেলার অন্তত 20টি ঘর ভাসিয়ে নিয়ে যায় ঢলের পানি। এসব এলাকার রোপা আমন ও কিছু সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। বাধার কথা বলে আজ দেই কাল দেই এই অবস্থা করে দীর্ঘদিন চলে গেছে, কিন্তু এই বাঁধটা দেয় নাই। খাটটা সব নিয়ে গেছে, কিছু নাই, বাচ্চা সব নিয়ে গেছে।
ধরে যা ছিল খালি পোলা পানি আমি বাঁচাচ্ছি আর কিছু বাঁচাতে পারি নাই। এটা মূলত হওয়ার কারণ হচ্ছে দুর্বল বাঁধের কারণে। এখানে প্রশাসন ঠিকভাবে আসলে ওভাবে বাঁধ নির্মাণ করতেছে না। যদি নদীর সাইডে আপনার বড় করে বাঁধ দেওয়া হতো তাহলে এভাবে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার পর তারা জিও ব্যাগের মাধ্যমে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, কিন্তু সেটি কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এখানে একটি কংক্রিটের বাঁধ নির্মাণ করা প্রয়োজন এবং সেটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। আমরা সেই বিষয়ে আরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর খুব দ্রুতই পত্রের মাধ্যমে অবহিত করব। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ করে প্রতি বছরের এই দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। শেরপুরের ঝিনাইগাতিতে কিন্তু গতকালকে পাহাড়ি ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এখন দুদিন গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে পানি কিন্তু নামতে শুরু করেছে, সেই সাথে ভেসে উঠতে শুরু করেছে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেগুলো। আমি যদি একটু দেখাই যে আমার পেছনে বিস্তীর্ণ এলাকায় কিন্তু ধান ক্ষেত ছিল, সেগুলো কিন্তু একদম পল্লীর নিচে চলে গেছে এবং আশেপাশের বাড়িঘর কিন্তু ভেঙে একদম মাটির সাথে মিশে গেছে একদম বলা চলে। এখানকার 11টি পরিবারের যে ঘর এবং বাড়ি ছিল সেগুলো একদম পাহাড়ি ঢলের পানির সঙ্গে কিন্তু ভেসে চলে গিয়েছে। তারা একদম খোলা আকাশের নিচে কিন্তু এখন বসবাস করছেন। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা এখন পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে সামনের দিনগুলোতে তারা কি করবেন সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত সেগুলো চিন্তা ভাবনা কিন্তু তারা এখন কোনো কিছু করতে পারছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের মাথা গোঁজার একমাত্র যে ঠাই পানিতে ভেসে গেছে, তারা এখন ভবিষ্যতের চিন্তায় পড়ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই কিন্তু এই ভাঙ্গা দিয়ে কিন্তু বিপুল পরিমাণ পানি প্রবেশ করে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই যে ভাঙ্গাটা ছিল মহারশী নদীর ভাঙ্গাবাদ সেটা কিন্তু মেরামত করেনি। তাদের অভিযোগ যে যদি সময় মতো এই ভাঙ্গাটি মেরামত করা হতো তাহলে হয়তো বা তাদের এই ক্ষতিগুলো হতো না। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 1576 হেক্টর কৃষি আমন ধানের আবাদ পানির নিচে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে বেশ কিছু জমি একেবারে বিনষ্ট হয়ে গেছে, বাকি জমির যে ধান রয়েছে সেগুলো হয়তো পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত হবে না। কৃষি বিভাগ বলছে যে তাদেরকে প্রণোদনায় যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তাদেরকে প্রণোদনার আওতায় এনে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রশাসন বলছে যে যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এনে টিন এবং অর্থ বিতরণ করা হবে যাতে তারা বাড়ি নির্মাণ করতে পারে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। সোহাগ। জুবাইদুল, আপনাকে ধন্যবাদ। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 70 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। এতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা নেয়নি। সময়মতো উদ্যোগ না নেওয়ায় এখন পুরো বাঁধ নদী গর্ভে চলে যাচ্ছে। আর এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, পানি কমলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবেন তারা। দ্রুত পদক্ষেপ না নিলে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাটের মতো গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মক হুমকিতে পড়ার আশঙ্কা তাদের। এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপে এই গ্রুপের শেষ ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী ভারত। এই ম্যাচ জিতে অপরাজিত থেকে সুপার 4-এ যেতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা ওমানও চায় জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে দুরন্ত সূচনা করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের সাথে জিতে সুপার 4 নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। ওমান ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম জড়িয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ দিয়ে সুপার 4-এর প্রস্তুতিটা আরো ভালোভাবে নিতে চায় ভারত। You see other teams and you see how they play, the big teams especially, and when they play against the small team, how they react, the communication, the
the final decision making is so quick, you hardly have enough time to react. And obviously I play cricket on the field, that's my job. অন্যদিকে ছেড়ে কথা বলতে রাজি না ওমানও। টিম ইন্ডিয়ার সাথে লড়াই করতে চান তারা। Doing a hard work, and we have taken so many lessons from previous game. We are looking forward to play a good game and show the competition that we are not here to just complete the numbers. We are here to give a tough competition to the good side as well. শুক্রবার রাত 8:30টায় শুরু হবে দুই দলের লড়াই। সুখন সরকার, নিউজ 24। সময় হলো আরও একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এখনও অদক্ষ শ্রমিকরাই বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম হাতিয়ার। তথ্য বলছে বিদেশে যাওয়া জনশক্তির মাত্র 25% দক্ষ। দেশে গড়ে ওঠেনি পর্যাপ্ত প্রশিক্ষণ ইনস্টিটিউট, অথচ বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষিত জনবল গড়ে তোলা গেলে বিশ্বে নতুন বাজার খুঁজে পাওয়া সহজ হবে বাংলাদেশের। একই সঙ্গে জনশক্তি রপ্তানির কঠোর নীতিমালা বাস্তবায়ন করা গেলে এই খাত দিয়েই ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি। জনশক্তি রপ্তানি খাত নিয়ে মাহমুদ হাসানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন লিটন বাবু। বাংলাদেশের প্রবাসী আয়ের অন্যতম ভরসা জনশক্তি রপ্তানি। প্রতি বছর গড়ে অন্তত 10 লাখ কর্মক্ষম মানুষ ছুটছেন পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু অবাক করা তথ্য এদের মধ্যে 20 থেকে 25% প্রশিক্ষিত, বাকি প্রায় সবাই অদক্ষ শ্রমিক। তাই তো আকাশ সমান স্বপ্ন থাকলেও দক্ষতার অভাবে নিম্ন আয়ের খাতেই সীমাবদ্ধ প্রবাসের বাংলাদেশি শ্রমিকরা। ফলাফল প্রত্যাশার তুলনায় আয় কম আর ঝুঁকি বেশি। যদি আপনার ডকুমেন্টস থাকে যে আমি এই কাজ জানি, আমার সার্টিফিকেট আছে, তাহলে আপনি কোম্পানির সাথে আলোচনা কইরা আপনি একটা ভালো বেসিকে বিদেশ যাইতে পারবেন। কাজ শিখে গেলে কাজ যেটা বললে দেয় বাংলাদেশ তো ওটাই পাওয়া যায়। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর প্রতিবেদন বলছে, সর্বশেষ 2021 থেকে 2024 সাল পর্যন্ত ধীরে ধীরে বেড়েছে দক্ষ জনশক্তি রপ্তানি। তাদের তথ্য অনুযায়ী 2021 সালে জনশক্তি রপ্তানির 21% দক্ষ। 2022 সালে সেই হার বেড়ে দাঁড়ায় 22.73%। 2023 সালে 24% আর সবশেষ 2024 সালে জনশক্তি রপ্তানির 23.62% দক্ষ। অথচ পুরোপুরি দক্ষ জনশক্তির রপ্তানি করা গেলে আয় বাড়বে অন্তত দ্বিগুণ। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে জর্ডান, তারা বাংলাদেশের মতো দেশগুলোতে এসে এই ধরনের লোক খুঁজে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি স্কিল শুধু ম্যানুয়াল স্কিল না, আমি ডিজিটাল স্কিল ওয়ার্কার যদি তৈরি না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার তো বাইরের দেশে মার্কেট ওপেন হবে না। এমন সম্ভাবনার বিপরীতে সারা দেশে হাতে গোনা কিছু প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। নিজেকে প্রশিক্ষিত করেই প্রবাস যুদ্ধে নামতে চান এসব তরুণ তরুণীরা। অভিজ্ঞতা দিয়েই প্রতিবন্ধকতা কাটাতে চান প্রবাসে। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমার যাতে কোনো প্রকারের বাধা বিপত্তি সৃষ্টি না হয়, দক্ষ কর্মী হিসেবে আমি নিযুক্ত হওয়ার জন্য আমি এই ধরনের একটা কোর্সে জয়েন হয়েছি। কাজ শিক্ষা বিদেশ গেলে দেশেরও সুনাম, প্লাস আর্থিকভাবে সবাই সচ্ছলতা দ্রুত ফিরে আসবে। দক্ষতা বাড়াতে এরই মধ্যে শুরু হয়েছে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি ভিত্তিক কোর্স। বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে কিছু প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ইলেকট্রনিক্সের এখন অনেক ব্যবহার শুরু হয়ে গেছে যেগুলো ডিজিটাইজড, অথবা এআই ব্যবহার করেও অনেক রকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দক্ষ প্রশিক্ষক লাগবে প্রথমত, এবং প্রয়োজন হলে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে নিয়োগ দেওয়া, এমনকি অনলাইন শিক্ষার ব্যবস্থাটাও করা যায়। তাতে করে আমি হয়তো দক্ষ মানুষের কিছু সংকুলন করতে পারবো। সব মিলিয়ে এত প্রতিবন্ধকতার মধ্যেই এগুচ্ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। সর্বস্ব বিক্রি করে দিয়ে বিদেশে যেতে চাওয়া মানুষের লাইন বাড়ছে দিনকে দিন, কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেও সঠিক তথ্য পাচ্ছেন না অনেকেই। নেই পর্যাপ্ত প্রশিক্ষণ ইনস্টিটিউটও। বিদেশের নতুন বাজার খোঁজার পাশাপাশি জনশক্তি রপ্তানিতে প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের, যার মাধ্যমে আরও বহুগুণ বাড়বে রেমিটেন্স, বদলে যাবে দেশের অর্থনীতি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা 66 জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। তাদের মধ্যে 44 জনই নারী শিশু। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, উদ্ধার হওয়া বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ একটি দালাল চক্র তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জিম্মিদের উদ্ধার করে। পাচারকারীদের দলের সদস্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানায় কোস্টগার্ড। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দাম বেশি, তাই বাজারে গিয়ে ক্রেতারা সবজি কিনছেন কম করে। একদিকে বিপাকে মানুষ, অন্যদিকে হতাশ বিক্রেতা। শীতের সবজি হলেও কয়েক মাস আগেই বাজারে শিমের দেখা মিলেছে, তবে কেজি প্রতি 180 টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে 10 টাকা বাড়তি। স্বস্তি ফিরছে না মাছের বাজারেও। গত 3 মাসের বেশি সময় ধরে বাজারে সবজির দাম অনেক বেশি। 80 থেকে 100 টাকার নিচে নেই কোনো সবজি। দাম বেশি হয় ক্রেতারা সবজিও কিনছেন কম, ফলে বেচা বিক্রি কম অভিযোগ বিক্রেতাদের। বেচা বিক্রি তো আগের মতো নাই, বেচা বিক্রিও কম আছে, দামও বেশি। বেচা বিক্রি আগের মতো নাই, কিন্তু দামটা বেশি কারণ হলো আপনার ওই দীর্ঘ কিছুদিন আমরা বৃষ্টির কারণে। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি পিস প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, কাঁচামরিচ 200 টাকা এবং বেগুন আকার ভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। বাজেটের সাথে কোনো কিছু মিল পাওয়া যাচ্ছে না। আমরা আগে সবজি কিনছি, আমরা দেখা গেছে মনে করেন 60 টাকা 70 টাকা কিলো। 80 আর 100 টাকাই তো সব সবজি। প্রতি মাসে মাসে ধার দানা ছাড়া মানে চলাফেরা করা এখন খুব টাফ ব্যাপার হয়ে গেছে। এদিকে মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়, আর সোনালী মুরগি আকার ভেদে বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। অবশ্যই অস্বস্তি, আমরা চাই একটু দাম কমুক। বর্তমানে ব্রয়লার মুরগির দাম একটু বেশি আছে, আগে থেকে 10 টাকা বেশি কেজিতে বিক্রি করতেছি আমরা। ইলিশের অনেকগুলো সাইজ থাকে, বিভিন্ন রকমের রেটে মাছ বিক্রি হয়। মাছের বাজারে 1 কেজির ওপরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 টাকায়, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজিতে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে 7.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য দিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল 10 কিলোমিটার, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপর কয়েকটি আফটারশক হয়, এরপরই জারি করা হয় সুনামির সতর্কতা। তবে কয়েক ঘন্টা পরই তা প্রত্যাহার করে সংশ্লিষ্টরা। তথ্য বলছে কোরিল কামচাটকা আর্ক বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এই অঞ্চলে গত সপ্তাহে কমপক্ষে 2টি 7 মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হয়। আবার খেলার খবর। কুমিল্লায় চ্যালেঞ্জ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আবরার আল দাইয়ান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দাইয়ান, এই ম্যাচকে ঘিরে দর্শকদের কেমন উত্তেজনা দেখছেন, আর এখন পর্যন্ত কোন দল গোল করেছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা শহীদ দীনবন্ধু দত্ত স্টেডিয়ামে। আজকে হচ্ছে চ্যালেঞ্জ কাপের ফাইনাল চলছে। মূলত চ্যালেঞ্জ কাপের ফাইনালটাতে আসলে বাংলাদেশের যেই ঘরোয়া লিগগুলি হয় সেই লিগগুলির যারা চ্যাম্পিয়ন হয় তারা আসলে কম্পিট করে থাকে। সে জায়গা থেকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান আসলে এই চ্যালেঞ্জ কাপের ফাইনালে লড়ছে। এখন পর্যন্ত আসলে
আসলে কোনো গোলের খবর আমরা পাইনি। আমরা স্টেডিয়ামের ঠিক বাইরেই অবস্থান করছি। আর দর্শকদের কথা যদি বলি, আসলে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে স্টেডিয়ামে প্রবেশ করছে, প্রত্যেকে আসলে খেলাটা এনজয় করতে চায়। বাংলাদেশে আসলে ফুটবলটাকে যদি আসলে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া যায়, দর্শকরা যে ফুটবলমুখী হয় সেটা আসলে বড় প্রমাণ হচ্ছে আজকে কুমিল্লা। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কুমিল্লা স্টেডিয়ামে প্রবেশ করছে। আর সেই জায়গায় বসুন্ধরা কিংস অনেকটাই এগিয়ে থাকবে মোহামেডানের থেকে শক্তি সামর্থ্যের দিক থেকে। সোহাগ, আমার কাছে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। দেন আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।